আমি প্রমিস করতেছি আমি অন্য কোথাও যাবো না। আমি একটু হেঁটে চলে আসবো বাবা, আমি তাড়াতাড়ি চল বাবা, 5টা মিনিটের জন্য একটু দাও বাবা। তুমি আমার কথা শুন না। এখন কেন আসছিস? আসলে জানে আসবি না? আগে কখনো জানা আসবি? আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক না। দিন সবসময় এরকম যায় না। এতেই ঝগড়া করছিস না? ভেতরে ঢুকতে পারবি না? আসছে আজকে 17 দিন হয়েছে, কোনো লাভ হয়নি রে। যেমন ছিল তেমনই আছে। প্রথম 10-12 দিন অবশ্য ভালো ছিল, সারাদিন ঘুমাতো, তারপর আবার শুরু। 10-12 দিনে আমার কথা কিছু জিজ্ঞেস করতে আমি এত টাকা খরচ করতেছি, এই টাকা জোগাড় করতে যে কি করতে হয় সেটা আমি জানি। যদি এসব চলতে থাকে আমি কিন্তু আল্লাহর কসম বিশ্বাস করবো এই অশান্তি আমার ভালো লাগতেছে না। আর কত সহ্য করবো? হ্যালো, কি খবর রে? পরে কখন বাসায় আসছিল? অবস্থা ভালো, তখনই বাসায় চলে আসছে। বাসায় এসে ঘুমাচ্ছিল। আমরা যে কি পরিমাণে টেনশনে পড়ছিলাম তোকে কি বলবো। আচ্ছা শোন না, আমরা লুডো খেলতেছি। আমি অলরেডি একটা বাঁকা গুটি খেয়ে দিছি। আমরা মানে কে কে? মানে আমি আর ভাইয়া, তুই থাকলে খুব মজা হতো। কাজিন আসতে? না পারবো না। ওকে একটু দে তো ফোনটা। দিতে পারবি? আচ্ছা দিচ্ছি। একটু বাইরে আসো তো, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। বাইরে করে একটু ফোন কিনে ফেলো। বারবার ব্যক্তিকে অনুরোধ করতে অস্বস্তি বোধ হয়। বাবা মনে করে আমাকে ফোন কিনে দিলে আমি হাবি যাবে খাবো, বন্ধুদের সাথে যোগাযোগ করবো, আমরা আগের মতো আসো। তুমি তো আগের মতোই হয়ে গেছো, হাবি যাবে খাচ্ছ। খেলা কই? বাবা চিন্তাটা তার অযৌক্তিক না? কেমন জানি হয়ে গেছি। আমি একটা বিশাল বৃত্তের মধ্যে ক্ষুদ্র একটা বিন্দু, যে বৃত্ত থেকে আমি কোনোভাবে বেরোতে পারছি না। কোন শক্তি আমাকে বের করতে পারছে না, আমাকে কেউ হেল্পও করতেছে না। আমার সাথে একটু বাইরে দেখা করবা? তো হতেই চাই। মা খুব হ্যাপা দেয়। মায়া লাগে না মায়ের জন্য? মাকে সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে। ঠিক আছে, এখন যাও তুমি লুডো খেলো। আর শোনো, লুডো খেলা কে জিতলো জানাবা কিন্তু। দিনটির ফোন থেকে মেসেজ দিবা। বলো দিবা? জানাবো। তোরা আমাকে তোদের সাথে কেন আছিস বলতো? তবে ওগুলি কয় পাশে না আমাকে গালাবে রাখতে পারে মাই। কে প্রেম করতেছে এখানে? 3 জন মিলে প্রেম করে কেন তো? আচ্ছা তাহলে দুজনে মিলিয়ে প্রেম কর। আমি খেতে যাচ্ছি, আমার কিছু কাজ আছে। আমি কিছু বুঝি না, আমার মাথা ঠিকই চাচ্ছে যে দুজনে মিলে টাইম স্পেন্ড করেন। আমি ভাই বাই। কেমন লাগতেছে? ভালো। ভালো একটু। ছেলে পাশে কোনো মেঘলা দেখেছো? ঠিক সেদিনের মতো, সেদিন তোমার আর আমার প্রথম দেখা হচ্ছিল, মনে আছে? আমি থাকবো না কেন? আচ্ছা বলো তো কি হয়েছিল সেদিন? এক্সাম দিচ্ছ? ধরে নাও তাই। তুমি রাস্তায় একা একা দাঁড়িয়ে বৃষ্টিটা দিচ্ছিলে, কিছু পাচ্ছিলে না। আর আমি ডিজিটাল মিস্টার বাইক নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। কেমন আছেন আপনি? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? সরি, একদমই চিনতে পারছি না। চিন্তা করেন, ঠিকই পারবেন। আপনি বিন্তির বড় ভাইয়া না? আপনার নাম বৃত্ত? হ্যাঁ আমার নাম বৃত্ত, মানে বাবা মা রেখেছে নাকি বৃত্ত। তবে আমি নিজেকে সর্বকুশল। আপনি একা একা দাঁড়িয়ে আছেন, চলুন আপনাকে নামে দিই। না ভাই আমি পারবো না। আর বাবা এখানে কিছু পাবেন না বৃষ্টির মধ্যে। আসেন আসেন ওঠেন। আরে আসেন, কিচ্ছু হবে না, সাথে নিয়ে ওঠেন। আগে যাই বেরিয়ে দেখে আমার। আপনাকে কেন চাইতে যাবো? কেন আমাকে চাওয়া যেতে পারেন? আমি কি না চাওয়া আমাদের কিছু? আপনি এরকম পোশাকে কেন আছেন? কিছু ভদ্রস্থ করে আসুন। তাই আপনি এইভাবে কথা বলছেন কেন? কিভাবে?
কেমন জড়ানো লাগছে আপনাকে, স্বাভাবিক লাগছে না। আপনার শরীর ঠিক আছে তো? চা করে আমরা দুজন একসাথে বসে চা খাবো আর গল্প, মুখোমুখি বসে চা খাবো। গল্পটা না করলেও চলবে, মুখোমুখি বসলেই হবে আর চা খেলেই হবে। না না, আমি চা খাবো না। আপনাকে স্বাভাবিক লাগছে না। চা করে এই না, প্রায় 1 বছর আমি তোমাকে তোমার মতন করে পাইনি। তো যেটা দায়িত্ব শুধুমাত্র তুমি। কি অদ্ভুত মনে জীবন কাটছিল আমাদের, কিন্তু তোমার কাছে তোমার বাবা মা বোন আমি সেই জীবন, সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব ভালো লাগা, এক অন্ধকারময় জীবন। সবাই নিজেরা কিছু ছোট দিন থাকে, আমার চাইলে সেটা ফেরত থাকবে না। চাইলে যদি জলে নামতে পারো, চাইলে কেন ডাঙা ফিরতে পারবে না? সুখে জেনেছি, সুখে নেমেছি, এখন খাবারও খাচ্ছি। সাঁতার জানো না বলেই আমি তোমার হাত ধরতে এসেছি। এবার যদি তুমি না জানতে পারো, আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বিদ্যু। কি বাবা, আমার নিয়ে তোমার প্রীতি? কয়টা বাজে রাত করছিল তখন? ফোনটাও তো বন্ধ করে রাখছিস। ফোনটায় না আসলে চার্জ চলে গেছিল তো, তাই বন্ধ হয়ে গেছে, খেয়াল করিনি। তুই অনেক কিছু খেয়াল না করলে আমরা করি। এতক্ষণে নেশাপত্র শুনেছিলি, মোবাইলে ফোন করেছিল, বলে তুই রিক্সা করতেছিস। এলাকার কেউ যদি বলে দিলার ভাই আপনার মেয়েকে দেখলাম একজনের সঙ্গে রিক্সায় ঘুরছে, ছেলেটা কে? তখন আমার মান সম্মান কোথায় থাকে? দুনিয়ার কোটি কোটি ছেলে সব বাদ দিয়ে তুই একটা নেশাখোর ছেলের সাথে, সমস্যা কি তোর? মা শান্ত মতো। ঠিক আছে, বৃত্ত আগে একটু চারিপাশে খাইতো, নেশা করতো, এখন একটু ভালো হয়ে গেছে, কিছু খায় না এখন। বিন্দি বল। হ্যালো ইতি, কই তুই? ফ্রি আছিস? ভাই আবার পাগলামি শুরু করছে, বাসা মাংস করতেছে। কেন? জানি না, মাকে যখন এসব ভাবি যাবে খাওয়ার চিন্তা আসে তখন সম্ভবত এরকম করে। বাবা আবারও গায়ে হাত তুলছে। তুমি ওকে একটু 7 নম্বরে দিয়ে যাবে? আমি তো এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি। তুই ওকে বলবি আমার সাথে জরুরি কথা আছে। দেখেছি তো, বিশ্বাস করো আমি কিছু খাইনি। আমার প্রচন্ড রেস্টলেস লাগে, খুব পাগল লাগে, আমার সবকিছু অসহ্য লাগে। বিশেষ করে তুমি ওই টাইম পর আমার সাথে থাকতে আমি সত্যি আমাকে ঠান্ডা করে ফেলতো। মা বাবা আমাকে আরো পাগল বানায় ফেলছে। কারণ তুমি তাদের কথা শুনছো না বিদ্যু। জীবনটা খুবই ছোট, অথচ বেঁচে থাকাকালীন আমরা আদর, ভালোবাসা এবং মায়ের সঠিক মূল্যায়ন করি না। সত্যি কথা, ওর সবার জন্য খুব খারাপ লাগে, তোমার জন্য খুব মায়ের দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। কিন্তু কেউ বুঝতে চাইছে না যে আমি আগের মতো নাই, আমি ভালো হয়ে গেছি, কেউ বোঝে না। তুমি সবসময় খুব ভালো ছিল বিদ্যু, তুমি এখনো খুব ভালো, অথচ সব ভালো হয়তো আমার পাওয়া হয়নি। বাড়ি থেকে চাইছে আমাকে গ্র্যান্ডমা চাচির কাছে পাঠিয়ে দেবে। বাড়ির লোকে কি করে অপেক্ষা করবো শিখিয়ে দাও, কখনো তো করিনি না। সম্ভবত আবার আমাদের হারানোর সময় এসে গেছে। আচ্ছা, সত্যি যদি আমরা দুজন দুটি দেশে চলে যাই, একসাথে থাকা কি কোনো ওয়ে নেই? মনোযোগের পাল্লা ভারী করে হয়তো আছে, কিন্তু থাকতো সবাইকে নিয়ে ভালো থাকা হবে না বুঝতো। তোমাকে আমি বুঝি, তোমার ফ্যামিলি তো বোঝে না। যেমন আমি আমাকে বুঝি, তুমি বোঝো, তোমার মা বাবা বোঝে না। তোমার বাবা মা তারা চোখে গায়ে পড়ানোর ব্যথা ব্যথিত মানুষ, হাতে রাখো সামনে, দুই দেখলেও ভয় লাগে। আমি মনে হয় তোমাকে সামনে থাকতে পারবো না। আমার মনে হচ্ছে তুমি চলে গেলে তো চলে গেলে আমি আবার রিল্যাক্স করবো। মনে করো সেটা করো না দেখতো। ভালোবাসা বেঁচে থাকার একটা অনুষঙ্গ, এবং ফ্যামিলি হলো বেঁচে থাকার শিকড়। শিকড় ঠিক থাকলে যে মানুষের তৃপ্তি পাওয়া যায়, তার থেকে ভালোবাসা হারানোর ব্যথা হয়তো কিছুটা হলেও কম। দেখতে বল। হ্যালো ইতি, ভাইয়া কোথায়? হাত রোগ করেছে, বাকিটা আমরা হসপিটালে যাচ্ছি। তাড়াতাড়ি ভাইকে নিয়ে মডার্ন হসপিটালে চলে আয়। এখন এসে কি হবে? ওর কারণে তো চিন্তায় তোর মায়ের আজকে এই অবস্থা। যা তুই এখান থেকে যা, তোর বাবার চোখের সামনে দেখে জায়গা থেকে। মনে হচ্ছে তোর মা রান্নাঘরে তরকারি গরম করছে, একটু পরেই তরকারির পাটি নিয়ে এখানে হাজির হবে। বাবাকে যদি কনভিন্স করা যায়, বাবাকে যদি বোঝানো যায় যে দিকটা সত্যি ভালো হয়ে গেছে, আর অ্যাডিক্ট নেই, তাহলে চেষ্টাটা করছি রে,
আমি আবার চেষ্টা করবো, আমি শেষ একটা চেষ্টা করবো, বাট আমি তোমার কথা দিতে পারতেছি না। একটু আমার বাবাকে বোঝানো যায়, আমি বিদেশে যেতে চাই না, আমি বাবাকে কিছু বলতে পারি না, মায়ের ভাবে চলে যাবো না। আমি বাবাকে বলেছি বাবা কিছু হয়ে যায়। কাগজপত্র সব রেডি হয়ে গেছে, ভালো লাগছে। তো মনোভাব করে রাখছিস কেন? সবকিছু তো তোর জন্য হচ্ছে, এতে শোক পালনের তো কিছু নেই। চলে আসছে গরম গরম চা খাবো। এখানে কেন নিয়ে এলি? এখানে নিয়ে এলাম কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি জ্যোতির সাথে এখানে অনেক সময় কাটাইছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আবার আমার যখন খুব মন খারাপ থাকতো তখন একা এখানে চলে আসতাম। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে 200 টাকার সুযোগ করে দেওয়ার আগে থেকে অনেকটা বেটার লাগছে। এটা তো একটা মজার গল্প, তাকে কি আর রাজি করানো সহজ? দেখি না একদিন তোদের সাথে কথা বলতে গেলাম, সে ডেকে চলে গেল। পরের দিন তার সাথে আমি একলা বসে অনেক করে বুঝেছি যে বাবা দেখো তোমার বয়স হয়েছে, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। বড় বড় ডিসিশন আস্তে আস্তে আমি নেওয়া শুরু করি। বিশেষ করে ঈদের সমস্ত দায়ভার এখন থেকে আমার। ওর ভালো মন্দ, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, ও কি করবে না করবে সবকিছু আমি দেখবো। তুই জাস্ট নিশ্চিন্ত মনে আমার উপর নির্ভর করতে পারবো। আমার উপর তুমি ভরসা রাখো আর আমি ভরসা রাখবো আমার লক্ষ্মী বোনের উপর। আর আমি জানি আমার লক্ষ্মী বোন কখনো আমি নিরাশ করবে না। ব্যাস রাজি করে বললাম। ও সে একটা জায়গায় রাজি হতে যাচ্ছিল না যে আমি এতগুলো টাকা খরচ করে ফেলছি, আমার ফ্লাইটের টাকা কিভাবে পাবো, আমি নষ্ট হবে টাকা। তখন আমি বলছি তোমার সব টাকা আমি দিয়ে দিবো, দরকার আরো বেশি দিব, তাও তুমি একটু শব্দ করবো না। আমার বোনটা যেন কোনো রকম মন খারাপ করতে না পারে। তাহলে